আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে। আমাদের সাথে আরো থাকছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। জনাব তাজুল ইসলাম, মানে ব্যাপারটা একটু উইয়ার্ড কিনা, আমি প্রশ্নটা ইলাবোরেট করলাম না। মানে ধরেন আমরা আপনাকে যে আদালতে আসলে ডিফেন্স লয়ার, সেইটাতে আপনি যখন এটার মধ্যে কেসটা কনস্ট্রাক্ট করতেছেন, বিপরীতে যেই থাক না কেন, এটা আপনি কিভাবে দেখুন? একেবারেই এই প্রশ্নটা যেখান থেকে আসছে বা যেভাবে তোলা হচ্ছে, এটা নিতান্ত অনাকাঙ্ক্ষিত। কারণ দেখুন, আমরা আইনজীবী হিসেবে আজকে প্রসিকিউশনে থাকবো, কালকে ডিফেন্সে থাকবো। আমরা প্রতিনিয়ত অনেক মামলা করি, কোনোটাতে হয়তো ডিফেন্ডেন্ট সাইডে, কোনোটা রেসপন্ডেন্ট সাইডে, কোনোটা পিটিশনার সাইডে। আইনজীবীর কাজই তাই। আমরা আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্টকে সার্ভ করব একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে, এবং সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট কোর্টে যাতে ন্যায় বিচার পান, সেই যুক্তিগুলো কোর্টের কাছে তুলে ধরে কোর্টকে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার ব্যাপারে সাহায্য করাই হচ্ছে আইনজীবীর কাজ। একসময় আমি ডিফেন্সের পক্ষে কাজ করেছি, তাদের ইন্টারেস্ট আমি সার্ভ করার জন্য চেষ্টা করেছি, তারা যাতে সর্বোচ্চ ন্যায় বিচারটা পান সেই ব্যাপারে আমার সমস্ত মেধা আমি ব্যয় করেছি। এখন আমি প্রসিকিউশনের পক্ষে কাজ করছি। দেখেন, যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে, সেই সময় আমি যাদের পক্ষে মামলা লড়েছি তারা কি এই মামলার বাদী অথবা তারা কি এই মামলার আসামি? তারা যদি এই মামলার আসামি হতেন তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো, যে একসময় তুমি তাদের পক্ষে মামলা করেছো, এখন তাদের এগেইনস্টে করছো, সুতরাং এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখানে আইনজীবীকে কখনো নিরপেক্ষ হওয়ার কোনো ব্যাপার নেই। নিরপেক্ষ ইন দ্য সেন্স যে আপনি একদিন আপনি ডিফেন্সে কাজ করেছেন বলে আরেকদিন প্রসিকিউশনে যেতে পারবেন না, এই ধরনের নিরপেক্ষতার প্রয়োজন তো এখানে নাই। কিন্তু এখানে যেটা দরকার, যেটা রাসনা ইমাম খুব ক্লিয়ারলি বলেছেন, একটা হচ্ছে যে অভিজ্ঞতা এবং কম্পিটেন্স, যে এই মামলা পরিচালনার ব্যাপারে যে ধরনের অভিজ্ঞতা দরকার, যে ডিটারমিনেশন দরকার। বাংলাদেশে যে ম্যাসিভ স্কেলে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, আমাকে আয়না ঘরের গভীর অন্ধকার থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করে আনতে হবে এবং সেটাকে প্রপারলি আদালতের সামনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রেজেন্ট করার জন্য যে স্ট্রং ডিটারমিনেশন দরকার, যে অভিজ্ঞতা দরকার, যে এক্সপার্টিস দরকার, সেটা আমার আছে কিনা, সেটা আমি রাষ্ট্রের পক্ষকে সার্ভ করার জন্য আমি কম্পিটেন্ট কিনা। এবং এখানে আমি 100% আমি রাষ্ট্রের পক্ষে। আমার তো নিরপেক্ষতার প্রয়োজন নেই, আমি 100% রাষ্ট্রের পক্ষে। নিরপেক্ষ থাকবো যদি ন্যায় বিচার নিরপেক্ষ হতে হবে। এখানে জাজেসদের, এখানে আদালতকে নিরপেক্ষ হতে হবে। আমি একটা সাইড, ডিফেন্সের আরেকটা সাইড থাকবে, দুই পক্ষ তার ক্লায়েন্টের বেস্ট কেসকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কোনো আপোষ করার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, কোনো আপোষ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। ইসলাম, এইটা অবশ্যই একটা খুবই ফাইন লাইন আইন কানুনের, যে আসলে লয়ার একটা পক্ষ কিনা, কারণ অথবা লয়ার আসলে এই পুরো বিচার ব্যবস্থারই অঙ্গ কিনা, সেটা নিয়ে আসলে বিস্তর একাডেমিক আলোচনাও চলতে পারে। আমরা একসময় নিশ্চয়ই সেটা করব। আপনি যেরকম ভাবে বলতেছেন যে আপনি একটা পক্ষ, সেটা কোর্টের মধ্যে অনেক কোর্ট আপনাকে পছন্দ নাও করতে পারেন। মানে এটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা আমি দেখছি, আপনি যখন বলবেন যে আমি একটা পক্ষ নিয়েছি, তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে, একটা অপরাধও তো আমি করি নাই বা আমরা কেউ করিনি। যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো, আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে। আবু সাইদের বাবা সে যখন সাক্ষী দিল, কি বলছে? সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে গুলি নিয়ে মারা গেছে। আবু সাইদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল, তার ছেলের মাথার পিছনে গুলি, যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত। যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না, পিছনে সামনে সামনে। তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল, হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে। মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি। আবু সাইদের হত্যা, মুগ্ধর হত্যা, তারপরে 7.62 বুলেট যেটা ব্যবহার করা হয়েছে 2024 সালের 15ই ফেব্রুয়ারি পর থেকে, আমি সেখানে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই। অবৈধ অস্ত্র, থানা লুট করে অস্ত্র, সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই। দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, সর্বোপরি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমার বিরুদ্ধে মামলা, এবং সেই মামলায় সেখানে কোনো আর্গুমেন্ট কিছুই লাগবে না। তারা নিজেরাই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে। সেই আইনজীবী আবার যখন জজ সাহেবের সাথে কথা বলে, সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে, আমার কোনো অপরাধ নেই ইত্যাদি ইত্যাদি। আবার জজ সাহেবকে বলছে আমার তো এই কথাগুলি বলতেই হয়, আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না, কাজে আমাকে তো বলতেই হবে, হ্যাঁ, যে না ফাঁসি দেওয়া যাবে না। আমি কি বলতে পারি যে ফাঁসি হোক? একবার আপনারা চিন্তা করে দেখেন তো কী বিচারটা হচ্ছে বাংলাদেশে, কোন বিচারটা হচ্ছে? তো এই হলো বাংলাদেশের অবস্থা। সেখানে আইনজীবীদের ঢুকতেও দেওয়া হচ্ছে না, যেটা এখান পান্না বলছেন উনি যাবেন, যায়নি। আর আমার বিরুদ্ধে যে মামলা, আমি তো কোনো নোটিশ কিছুই পাইনি। আর আমাদের ঘর বাড়ি কিছুই নাই, ঠিকানাই নাই এখন, এই অবস্থা। তো সেগুলো আমরা কেউ কিচ্ছু জানিও না, কিন্তু বিচার হয়ে গেছে, বিচারের রায়ও দিয়ে দেবে। তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও জঘন্য একটা কোর্টে যে বিচার, এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না।
এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা। কাজে এই ট্রাইব্যুনাল যে গঠন বিধি মেনে চলা হয় নাই, কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার যেন ওই 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে যারা গণহত্যা করছে তার যে বিচার হলো, তারই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করা হয়েছে। কাজে আজকে আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা, তাদের উপরে নির্যাতনের চরমভাবে শিকার। তো আমরা আজকে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম লকডাউন, এই লকডাউনে আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শ্রেণী পেশার মানুষ, প্রবাসীরা, দেশে বিদেশে সকল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, এবং এই যে প্রতিকূল অবস্থা, সেই মানে ইনুসের যে জঙ্গি বাহিনী, কারণ ইনুস ক্ষমতা এসে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, হত্যাকারীদের ছেড়ে দিয়েছে। এই তারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তারপরে বিভিন্নভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা, লাঠিতে পিটিয়ে মারা, গুলি করে মারা, এইগুলি করেছে। আজকে এত ভয় ভীতি, এত মামলা হামলা, তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এর প্রতিবাদ করেছে এবং এই লকডাউন প্রোগ্রামটাকে সর্বাত্মকভাবে তারা সফল করেছে বলে আমি আপনাদের কাছে, আমাদের প্রবাসী যারা, তারা বাংলাদেশের জনগণ, আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে প্রতিবাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইনুস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের মানুষ যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে ছিল, তারা যে একটা হতাশায় ভুগছিল, তারা ভেবেছিল তাদের জন্য বলার বোধহয় কেউ নাই, কিন্তু আওয়ামী লীগ জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে এবং জনগণের কল্যাণে আওয়ামী লীগ চিরদিন কাজ করে এবং সেইভাবেই কাজ করে দেবো। আজকে সেই স্বস্তিটা মানুষের মাঝে ফিরে এসেছে। তবে আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম, দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম এবং যত আমাদের রাজবন্দী তাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং মানুষের জীবন মান উন্নত করা, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগের সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আমাদের এই সমর্থন দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা, আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং যারা আমাদের সমর্থন দিচ্ছেন, জনপ্রতিনিধি সকলকে আমি আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ। আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা ন্যায় বিচার চাই। এটা সত্যিকার কোর্টে বিচার হোক, সেটা প্রমাণ দিক তারা যে হ্যাঁ আমি অপরাধী। কোনো প্রমাণ তারা দিতে পারেনি, শুধু মিথ্যা কথা বলে, এবং এই যে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা বলা, এটাও কিন্তু একটা অপরাধ। চিফ প্রসিকিউটর কিন্তু সেই অপরাধ করেছে। আজকে যে জজ, 2 জন জামাত ইসলামী, 1 জন বিএনপি, তারা দলীয়। এখানে তো বিচার হতে পারে না, ন্যায় বিচার হতে পারে না। কাজে এই তারপর আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই বাংলাদেশ আবার আপনারা ফিরে পাবেন, আবার বাংলাদেশ উন্নত হবে। খুব আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ অগণিত নেতা কর্মী, এমনকি আমাদের আওয়ামী পরিবারের কাউকে বাদ দিচ্ছে না, প্রত্যেকের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে সকলকে ঘরছাড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা এবং হত্যা করা। এই ক্ষেত্রেই তারা শুধু পারদর্শিতা দেখাতে পারছে না। খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। আর যারা দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত হয়েছিলাম, সেটাও ধরে রাখতে পারেনি ওই বাটপার ইনুস ক্ষমতা এসে। সে বিশ্ব বাটপার, সেটাকে ধ্বংস করেছে। আর তারিখে তো সে যোগ্যতাই নাই। অর্থ বানানো, সন্ত্রাস করা, জঙ্গিদের মদত দেওয়া, লুটপাট করা এবং গ্রেনেড মারা, অস্ত্র চোরাকারবারি করা, দুর্নীতি করা, এটা এই দক্ষতা, এই ক্ষেত্রে খুব দক্ষ, এতে কোনো সন্দেহ নাই। আর একজন তো বাটপার, গরিব মানুষের মোটা টাকার সুদ নিয়ে গরিবের অর্থ আত্মসাৎ করে খাওয়া, এ ব্যাপারে সে আর একজন পারদর্শী। আমি একটা কথা সকলকে বলবো, যারা আমাদের নেতাকর্মী রূপে চরমভাবে অত্যাচার করেছে তাদের আপনারা চিনেন, কিন্তু আবার সময় মতো ভুলে যাবেন না। প্রত্যেকের নাম, ঠিকানা সবকিছু রাখতে হবে। সেই সাথে সাথে যারা লুটপাট করেছে, এত লুটপাটের মাল কোথায় নিয়ে গেল, কোথায় রেখেছে, কি করেছে, কোথায় বেচেছে, সেই লুটপাটের মালগুলিও খোঁজ করতে হবে। এবং যারা লুটপাট করেছে তাদের আমি বলবো, লুটপাট দখলবাজি যারা করেছেন, জজ, আওয়ামী লীগ বা আমাদের মুক্তিযোদ্ধাদের যত সম্পত্তি যে যা লুট করেছেন বা দখল করেছেন, সেগুলি জায়গা মতো ফেরত দেবেন। সময় থাকতে সব ফেরত দিতে হবে। যেগুলি দখল করে রেখেছে সেগুলি ছেড়ে দিয়ে যারা মূল মালিক তাদের হাতে ফেরত দিতে হবে।
আর সেটা যদি না করা হয় তো ভবিষ্যতে নিজেদেরও কিছু থাকবে না, এটা মাথায় রাখতে হবে। কাজে আমি এখনই তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করছি। আজকের দেশটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে চায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না, আর বৃথা যাবে না, বৃথা যেতে আমরা দেব না। সেখানেও আমাদের জীবন মান কবুল করেছি এবং আমি ফিরে আসবো। আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে, আমাদের কাউকে বাদ দেয়নি। ভুয়া মিথ্যা মামলা দিয়ে সকলের বিরুদ্ধে, আমি, রেহানা, জয়, পুতুল, রেহানার 3 ছেলে মেয়ে, প্রত্যেকের বিরুদ্ধে, এবং শুধু না, প্রত্যেকের কর্মস্থলে চিঠি দিচ্ছে দুর্নীতি, খুন, এটা সেটা। কোথায় কি দুর্নীতি করেছি আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে একটাও? সবই তো রেখে এসেছে, একটা টুকরা কাগজও তো নিয়ে আসেনি, একটাও দেখাতে পেরেছে। কিন্তু যেই বড় বড় কথা বলেছে, ওই ইনুসের দুর্নীতির অনেক তথ্য আমাদের কাছে আছে। আর তারেকের দুর্নীতি আমার লাগবে না, আমেরিকার FBI তো সাক্ষী দিয়ে গেছে। বাংলাদেশে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, এখানে শুধু চোরের মা, চোরেরই বড় গলা আমরা শুনি। আর মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা অপবাদ দিয়ে বিভ্রান্ত করা বোধহয় ওই বিশ্ব বাটপার ইউনুসের আর কোনো জুড়ি নাই। গ্রামীণ ব্যাংকে 6,000 টাকা বেতনের চাকরি, MD পদে, সে বিশ্বকে জানলো এই ব্যাংক তার নিজের করা। কত বড় বাটপার আপনারা চিন্তা করতে পারেন? সমস্ত টাকা পয়সা লুটেই নিয়ে গেছে, দেশটাকে শেষ করে দিয়ে গেছে। আর এখন জঙ্গি সন্ত্রাসীদের অভয়ারণ্য বাংলাদেশ। আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন সকলকে বলবো যে এত কষ্টের মধ্য দিয়েও যে আজকে আপনাদের সাথে কথা বলছি, আপনাদের ভিতরে যে আমি একটা আত্মবিশ্বাস দেখছি, এটাই আমাদের চলার পথের পাথেয়। কাজে সবাই সেই আত্মবিশ্বাস নিয়ে চলবেন, সত্যের জয় হবেই। দিন আসবে, অত্যাচারীদের দিন বেশি দিন থাকবে না, আর তখন এই সব খুনের বিচার হবে। যারা স্বজনহারা বেদনা নিয়ে আছেন তাদেরকে এটুকুই বলতে পারি, আমার বাবা মা ভাইদের হত্যা করার পর সেই খুনিদেরকে বিচার হবে না বলে ইন্ডেমনিটি করেছিল। শুধু তাই না, যাদের বিচার হচ্ছিল, জেলে ছিল, তাদেরকেও ছেড়ে দিয়েছিল জিয়াউর রহমান। সেনাবাহিনী হাজার হাজার অফিসারকে হত্যা করেছিল, আর আওয়ামী লীগের কত অগণিত নেতাকর্মী। আর নির্যাতন, এদের নির্যাতনের তো শেষ নেই। সে সময় আমাদের নেতাকর্মীর উপরে নির্যাতন করে, যেটা আমি এই যে একটু আগেই বললাম, পাবনা, ফুলজানা ইউনিয়ন, এরকম অনেক জায়গায়। আমরা সরকার এসে তো কখনো এসব প্রতিশোধ নিতে যাইনি, বরং দেশের মানুষের উন্নয়ন করেছি। কিন্তু আজকে এই অবস্থা, মানুষের পেটে খাবার নাই, মানুষের আয় রোজগার নেই, সবগুলি বন্ধ করে দিয়েছে, টাকা পয়সা সব লুট করে নিয়েছে, ব্যাংক খালি, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, কৃষক সারের অভাবে চাষ করতে পারে না, ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিক কাজ হারা, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে। এই অবস্থা থেকে একদিন দেশকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ। সবাই ঐক্যবদ্ধ হতে হবে, ধৈর্য ধরতে হবে, দিন আসবে। আমি সবাইকে ধৈর্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।